25 ডিসেম্বর তিনি ফিরছেন। বিএনপি বলছে তারেক রহমানের দেশে ফেরা কোনো দল বা দলের নেতা বা ব্যক্তির জন্য নয়, বরং রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের জন্য বেশি দরকারি। তারেক রহমান ফিরতে পারবেন না, এই গুঞ্জন নানাভাবে ছড়ানো হয়েছে এবং এখনও হচ্ছে। মির্জা আব্বাস বলেছেন তারেক রহমানের ফেরার ঘোষণার পরই একের পর এক সহিংস ঘটনা ইঙ্গিতবাহী। তিনি ফেরার পর গুঞ্জন আর অবিশ্বাস তো হয়তো নিশ্চয়ই কেটে যাবে, কিন্তু অস্থির পরিস্থিতির কিভাবে উন্নতি হবে? দেখুন, তারেক রহমান দেশে আসুক, এটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে রাজনৈতিক অপশক্তিগুলো আছে তারা চায় না। তারা মনে করে তারেক রহমান যদি দেশে ফিরে আসে, এটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, নেতৃত্বহীন দেশে একটা নেতৃত্বের ছায়া পাবে। আমি মনে করি তারেক রহমান, এই যে আজকে প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদকরা বলল, তারেক রহমান যদি 3 মাস আগে দেশে ফিরে আসতেন তাহলে আজকে গণমাধ্যমের উপরে হামলা হতো না। তাদের বিশ্বাস, আমরাও বিশ্বাস করি, তারেক রহমান যদি দেশে থাকতো সরকার একটা খুঁটি পেত, একটা ছায়া সঙ্গী পেত, একটা রাজনৈতিক পেত, সঙ্গী পেত, যে রাজনৈতিক সঙ্গে দিয়ে দেশের এই রকম ক্রাইসিসে তারেক রহমানের নেতৃত্বে এবং সরকারের নেতৃত্বে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এই দেশে একটা স্থিতিশীলতা আনা সম্ভব। সেই জন্যই যারা বাইরের শক্তি এবং যারা ভেতরের শক্তি, যারা দিবাস্বপ্ন থেকে ক্ষমতা যাওয়ার ওই মোহে এবং লোভে তারেক রহমান দেশে আসুক তারা চায় না। সেটার খুবই নিকটতম উদাহরণ হলো হাদি হত্যা। হাদি হত্যা হওয়ার পরে আপনি খেয়াল করে দেখুন যে যখন সে মারা যাওয়ার কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন 5 মিনিটের। প্রধান উপদেষ্টার ভাষণের 5 মিনিটের মাথায় চারিদিকে এই হামলাকারীরা ছড়িয়ে গেল। এত লোক কিভাবে রেডি ছিল, কিভাবে প্রস্তুত ছিল, এটা কিন্তু হাদি আহত হওয়া থেকে মৃত্যু পর্যন্ত 1 সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশ থেকে তাকে জোগাড় করা হয়েছে, রেডি রাখা হয়েছে যে হাদির যদি কিছু হয় ওটাকে ইস্যু করেই দেশে আরেকটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করবে, এবং তাই করেছে। পাশাপাশি সরকারকে এখানে আরও দায় দিতে হয়, গোয়েন্দা সংস্থাদেরকে আরও দায় দিতে হয়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটির ভিপি বা সভাপতি যখন লিখিত আকারে বলে যে উদিসি এবং ছায়ানটকে হামলা করো, রেডি থাকো, আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নেতা আমার যে দিবু ভাই বললো, এই ভাই বললো, আমি দেখি না স্ট্যাটাসটা, ওনার থেকে দেখলাম দূর থেকে, যে বললো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা, শিবিরের নেতারা যদি বলে যে ছায়ানটের দিকে আমরা কম সংখ্যক লোক আছি এবং আমাদের ইনস্ট্রুমেন্ট কম আছে, তোমরা আসো, এর অর্থ কি? একটি মহল যে এখানে ইনভলভ ছিল হাদিকে ইউজ করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে তারেক রহমানের আশাটাকে যেন বাধাগ্রস্ত করতে পারে। আমি তারেক রহমানের প্রশ্নের উত্তরে গিয়ে এইটাকে ব্যাকগ্রাউন্ডে গেলাম। তারেক রহমানের আগমনটাকে তারা থ্রেট করতে চাচ্ছে, যদিও তারেক রহমান সে ভয়ে ভিতর না। বিএনপি প্রস্তুত, কারা বাধা দিবে আমরা দেখি, কিন্তু প্রশ্ন হলো আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে আমরা কিন্তু অত্যন্ত ভদ্রতার পরিচয় দিয়ে ধৈর্য ধরে কোনো রকম একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যেন নির্বাচনটা হয়ে যাক, এটা আমরা চাচ্ছি বলেই আমরা কোনো কিছুর কাউন্টার করছি না এবং কাউন্টার আমরা করব না। পাশাপাশি সরকারও দুর্বল বলে আমরা তেমন কিছু করতে যাচ্ছি না। এখানে সরকারের উচিত ছিল এরকম পরিস্থিতিতে 22 শহর থেকে অন্য জেলাগুলোর থেকে যে লোক আসছে, কেন আসছে, কী জন্য আসছে, খবর রাখা, এবং সাথে সাথেই সব হাদির এই অসুস্থতার মধ্যে সরকারের প্রস্তুতি গ্রহণ করে রাখা। এখন প্রশ্ন হলো, যদি আমার টাইম থাকে, প্রশ্ন হলো যে হাদি হত্যায় খুশি অথবা বেনিফিশিয়ারি কারা, এটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। হাদি হত্যায় প্রথম বেনিফিশিয়ারি হবে পতিত সরকারের এজেন্টরা, এবং তারা আরেকটা আমরা জিনিসকে উড়িয়ে দিই না, হাদি মারা যাওয়ার সাথে সাথেই বলা হলো একটা রাজনৈতিক দল থেকে যে যেহেতু হাদি মারা গেছে, ঢাকা 8 আসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপিকে প্রার্থী করা হলো বা হবে। তাহলে হাদির মৃত্যুর সাথে ঢাকা 8 আসনের সাথে হাদির স্থলাভিষিক্ত প্রার্থীর ঘোষণা আসলো কেন? তাহলে আমরা এর আগে আসলো না কেন? আমরা ধরে নিতে পারি হাদিকে সরিয়ে নেওয়ার জন্য কেউ না কেউ বেনিফিশিয়ারি, যারা হাদির বিকল্প প্রার্থী হিসাবে নিজেদেরকে ঘোষণা করছে, তারাই এখানে বেনিফিশিয়ারি।